মাসিক আল কাউসারের প্রশ্ন উত্তর বিভাগকে যারা অনেক বেশি হালকা মনে করেন এবং যারা একেবারেই নিছক একটা পত্রিকার প্রশ্ন উত্তর মনে করেন এবং এটা নিতান্তই একটা খুবই নগণ্য একটা জিনিস মনে করেন, তাদের উদ্দেশ্যে আজকে ২ টা কথা। এবং যারা এই মাসিক আল কাউসার পত্রিকাকে মহাব্বত করেন এবং এই পত্রিকাওয়ালা যারা তাদেরকে অনেক বেশি মহাব্বত করেন এবং ওনাদের প্রতি অনেক বেশি আস্থা রাখেন, তাদের যাতে কোনো সন্দেহ না ঢুকে, যে সন্দেহগুলো আছে সে সন্দেহগুলোও যেন দূর হয়, এইজন্য আজকে ২ টি কথা। মুরা পুরাপুরি মাসিক আল কাউসার এবং মাসিক আল কাউসারের যারা ব্যক্তিবর্গ আছেন, আসলে আমি ওই অঙ্গনের খুব নগণ্য এবং ক্ষুদ্র একটা ছাত্র হলেও আমি নিজেকে যোগ্য মনে করি না যে ওনাদের পরিচয় আমার এই খুবই নগণ্য এবং খুবই আ হালকা একটা জবান দিয়ে এবং আমার মতো কম এলেম এই পুরা এই বিভাগ এবং মার্কেজের দাওয়া সম্পর্কে আমি কোনো মন্তব্য করব, এই ব্যাপারে আমি নিজেকে অনেক ছোট মনে করি। তারপরেও যেহেতু আমি ইফতা বিভাগের সাথে সংশ্লিষ্ট আছি, তো মাসিক আল কাউসারের প্রশ্নোত্তর যে বিভাগ আছে, এই বিভাগ সম্পর্কে ২-৪ টা কথা না বললেই নয়। যেহেতু এই অধ্যায়টা আমরা খুব বেশি সামনে রাখি এবং আমরা কাজে লাগাই। আমরা এখান থেকে ইস্তেফাদা গ্রহণ করি এবং আমি নিজেও একসময় এই অঙ্গনের সাথে ছিলাম। তো আমি ওখানে কি দেখেছি, এই প্রশ্ন উত্তরগুলো কিভাবে মাসিক আল কাউসারের পাতায় ছাপা হয়। কিছু কথা যদি শেয়ার করা যায়, আশা করি অনেকেই অনেক বেশি আশ্বস্ত হবেন এবং যারা এই মাসিক আল কাউসার পত্রিকার যেকোনো লেখা বা বিশেষ করে প্রশ্ন উত্তরকে যারা নিছক একটা বাংলা ইসলামিক পত্রিকার প্রশ্ন উত্তর বলে উড়িয়ে দেন, আশা করি তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। মাসিক আল কাউসার এবং বিশেষ করে এখানে যে প্রশ্ন উত্তরটা, এইটা যেকোনো মাসিক একটা বাংলা পত্রিকার মতো যদি আমরা বিচার করি, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ভুল হবে। কারণ আগে বুঝতে হবে যে মাসিক আল কাউসার এটা কোথা থেকে প্রকাশিত হয়। মাসিক আল কাউসার দেশের অন্যতম একটা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, সেখান থেকে প্রকাশিত হয়। যেখানে এই বাংলাদেশের গর্ব, আমাদের সকলের মাথার মুকুট মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুর আছেন। সেইখানে মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ সাহেব হুজুর, মুদির সাহেব হুজুর আছেন। তো হুজুরদের নজরের উপর দিয়ে, নজরের সামনে দিয়ে যেই মাসাইলগুলো এখানে প্রকাশিত হয় এবং এটা শুধু ১-২ জন ব্যক্তির কাজ না, এটা হলো পুরা প্রতিষ্ঠানের কাজ, পুরা ওখানে ইফতা বিভাগের কাজ। একটা লাজনা, একটা একটা বড় একটা ইলমি মাশগালার কাজ এটা। এটা এটাকে কোনোভাবে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। এখান থেকে আমরা অনেক ইখতিলাফপূর্ণ বিষয়, দেখা যাচ্ছে ফিকহের কিতাবে বিভিন্ন ধরনের আকওয়াল আছে। আমরা সেটার কোনটার উপরে আমরা ফতোয়া দিতে পারি, সেটার জন্য আমরা মাসিক আল কাউসারের অনেক জায়গায় যে সমস্ত মাসাইলগুলো চলে আসছে, সেসব জায়গায় আমরা নির্ভর করি। আবার অনেক জায়গায় এমন আছে যে এই কথাটা তো ফিকহের কিতাবের মধ্যে একরকমভাবে আছে। বর্তমানে মানুষের সামনে সেই কথা কিভাবে উপস্থাপন করতে হবে এরকম অনেক তথ্য আমরা মাসিক আল কাউসার থেকে জানি। এছাড়াও অনেক আধুনিক মাসআলা এবং মাসআলার অনেক কদিম মাসআলার অনেক জাদিদ সুরত আমরা মাসিক আল কাউসার থেকে আমরা জানি। তো এটা আমাদের অনেক বেশি কাজে লাগে। আমি যদি একটু আপনাদের সামনে শেয়ার করি যে আমরা মার্কাজুদ দাওয়ায় কি দেখে আসছি, কেমনভাবে ছাত্ররা ফতোয়া লেখে এবং কিভাবে এরা মাসিক আল কাউসারের পাতায় একটা ফতোয়া স্থান পায়। মাসিক আল কাউসারে যে ফতোয়াগুলো লেখা হয় সেটা অধিকাংশই মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া এর ইফতা বিভাগে ছাত্ররা যেই ফতোয়া লেখে, সেই ফতোয়াগুলো পরবর্তীতে উস্তাদরা আবার বৈঠক করে
সম্মিলিতভাবে সবাই বসে, সবাই মিলে এটা নজরে সানি করে তারপরে এটা এখানে প্রকাশিত হয়। তো আমি যদি ধাপগুলো বলি, একটা মাসালা তাহকিক করার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ধাপগুলো যদি আপনাদের সামনে স্পষ্ট করি, তাহলে আপনারা কখনোই মাসিক আল কাউসারের প্রশ্নোত্তর বিভাগকে অন্য সাধারণ একটা বাংলা পত্রিকার একটা ফতোয়া আপনারা মনে করবেন না। আমরা ওখানে কি দেখেছি? আমরা দেখেছি একজন ছাত্র ১ম এ একটা প্রশ্ন উনি সংগ্রহ করবে। সেটা উস্তাদদের থেকে হতে পারে, সেটা বাইরে থেকে যে প্রশ্নগুলো আসে সে প্রশ্ন। তো প্রশ্ন নেওয়ার পর একজন ছাত্র ১ম এই আরবি বিভিন্ন কিতাবাদি থেকে উনি বিভিন্ন রেফারেন্স সংগ্রহ করবেন। উর্দু কিতাব থেকে রেফারেন্স সংগ্রহ করবেন। করার পর এই সবগুলো যখন রেফারেন্স এক জায়গায় হয়ে যাবে, তো ওইটা নিয়ে সেই ছাত্র বসে একটা গবেষণা করবে এবং তার যতটুকু ফিক ফাকাহাত যেই পর্যন্ত পৌঁছায় সেগুলোকে সামনে রেখে উনি উত্তর সাজাবে। তো উত্তর একবার লেখা না, উত্তর একবার লিখে সেটা নিজে, নিজে আবার সম্পাদনা করবে। নিজে, নিজে সম্পাদনা করে এটা বারবার ঘষা মাজা করার পর ১ম এ হয়তো কোনো বড় ভাই ছাত্র তাকে দেখাবে। এরপর ১ম ধাপে উস্তাদের কাছে নিয়ে যাবেন। এটা হলো ১ম ধাপে উস্তাদের কাছে নেওয়া। তো উস্তাদ দেখবেন, দেখে সাধারণত একবারে হয় না। এটা একাধিকবার অর্থাৎ ১ম ধাপে যখন উস্তাদের কাছে ছাত্র ফতোয়া নিয়ে গেল, তো ওই ক্ষেত্রে অনেক সময় একাধিকবার ওখানে যাওয়া লাগে। উস্তাদ বিভিন্ন কাজ দেন। বলেন যে এখানে এই হাওলাটা আনা হয়েছে বা ওই হাওলাটা আনা হয়নি কেন? এখানে এই বিষয়টাও স্পষ্ট করতে হবে বা এখানে এই কথাটা লিখতে হবে। এরকম নানান ধরনের কাজ উস্তাদরা দিয়ে দেন। তো ছাত্র আবার ফিরে আসে। এসে ওই কাজগুলো করে আবার ১ম ধাপের উস্তাদের কাছে আবার যান। তো যাই হোক, এরকম অনেক সময় কয়েকবার যাওয়ার প্রয়োজন হয়। আমার তো ১-২ টা ফতোয়া এমন হয়েছে প্রায় ৮-১০ বারও উস্তাদের কাছে যাওয়ার প্রয়োজন হয়েছে শুধু ১ম ধাপে। এরপর আসেন ২য় ধাপ। তো ২য় ধাপে আমাদের সময় মাওলানা ইয়াহিয়া সাহেব হুজুর দামাত বারাকাতুহুম হুজুরের কাছে আমরা নিয়ে যেতাম ২য় ধাপে। তো ২য় ধাপে অনেক সময় ১ম ধাপে পার হইলেই ২য় ধাপে আমরা পার পাবো, বিষয়টা কিন্তু এরকম না। তো ২য় ধাপে অনেক সময় আরো নতুন কাজ যুক্ত হয়। নতুন আরো তাহকিকের অনেক দিগন্ত সামনে উন্মোচিত হয়। এরকম হয়। তো যাই হোক, ২য় মারহালা আমরা অতিক্রম করলাম। এরপরে ৩য় মারহালায় অনেক ক্ষেত্রে মুদির সাহেব হুজুরের কাছে মার্কাজুদ দাওয়া সম্মানিত মুদির সাহেব হুজুর মুফতি আবুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো এই ১ম ২ ধাপে অতিক্রম করার অর্থ এটা না যে মুদির সাহেব হুজুর এটা একেবারেই দেখেই ফতোয়াটা অনুমোদন করে দিবেন। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আ ওখানে নতুন কোনো তাহকিকের দিগন্ত উন্মোচিত হয়েছে। নতুন করে ফতোয়াটা আবার লেখার প্রয়োজন হয়েছে। এরকম ঘটনা অসংখ্যবার ঘটে। তো এটা হলো ৩য় ধাপ গেল। তো মুদির সাহেব হুজুর যখন ফতোয়া সম্পাদনা করে দিবেন, এরপরে ৪র্থ ধাপে আবার ওই হাওলা আমি কি, কি লিখেছি সেইটা সেইটার জন্য আবার ১ম ধাপের উস্তাদের কাছে আবার নতুন করে যাওয়া লাগবে। ওই হাওলাটা আরো সার্টিফাইড করার জন্য। ওইটাকে আরো সুন্দরভাবে হুজুররা সম্পাদনা করে দিবেন এবং ওখানে কোনো ধরনের কোনো কমতি, কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ এবং মার্কাজুদ দাওয়ার ইফতা বিভাগের ফতোয়া লেখার যে নিয়মকানুন আছে, সেগুলা সব পালন করা হয়েছে কিনা এটা ৪র্থ ধাপে নিরীক্ষণ শুরু হয়। তো সেখানে অনেক ছাত্র আটকা পড়ে। তো এটা ওখানে আবার বারবার চেষ্টা মেহনত করে, করে ৪র্থ ধাপ অতিক্রম করা লাগে। তো ৪র্থ ধাপ আমরা অতিক্রম করলাম। এখন আসে ওইটাকে তাবিজ তৈরি করা, অর্থাৎ ফ্রেশ একটা A4 সাইজের কাগজে হয়তো টাইপিং করা অথবা হাতে লেখা, সুন্দরভাবে হাতে লেখা। তো এই তাবিজ লেখার পর আবার ৩ হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন হয়। ১ম ধাপের হুজুরের কাছে গিয়ে দস্তখত নিতে হবে। এরপরে ইয়াহিয়া সাহেব হুজুরের কাছে আমাদের সময় ছিল। ২য় ধাপের হুজুরের কাছে গিয়ে দস্তখত নিতে হবে। এরপরে আবার বিশেষ কিছু ফতোয়ার ক্ষেত্রে হযরত মুদির সাহেব হুজুরের দস্তখতেরও প্রয়োজন হয়। তো এই ৫, ৬ টা ৭ টা ধাপ অতিক্রম হলেই একটা ফতোয়া সেটা চূড়ান্ত বলে গণ্য হয়।
তো সেই চূড়ান্ত ফতোয়া হইলেই যে সেটা মাসিক আল কাউসারের পাতায় স্থান পাবে, বিষয়টা এরকম না। মাসিক আল কাউসারের পাতায় স্থান পাইতে গেলে আরো কিছু ধাপ এখানে অতিক্রম করার প্রয়োজন হয়। সেই ধাপগুলো হলো যে, প্রথমেই বিভিন্ন ছাত্রের কাছ থেকে এই ফতোয়ার যে তাবিজ সেটা সংগ্রহ করা হয়। সেই তাবিজ সংগ্রহ করার পর সেটা নিয়ে আ ১ম একজন উস্তাদ যাচাই-বাছাই করে দেখেন যে এই ফতোয়াটা এটা মাসিক আল কাউসারে প্রকাশ করার উপযোগী কিনা, এটা মানানসই কিনা, এটা তো ওখান থেকে কিছু ফতোয়া বাদ পড়ে। তো তো ওইটা একটা বিষয়। এরপরে যেই একটা মাসিক এটা ভাগ করা হয় যে এইগুলা এই মাসে অমুক মাসে এটা দেওয়া হবে। তো ওই ফতোয়াগুলো নিয়ে আবার দারুল ইফতার সব উস্তাদরা বসেন। বসে ওইটা আবার কাটাছেঁড়া করা হয়। একজন উস্তাদ পড়েন, বাকি সবাই শুনেন। কোন উস্তাদের কাছে যদি কোন বিষয় মনে হয় যে এই বিষয়টা আরেকটু তাহকিক করা দরকার বা এই বিষয়টা এইভাবে না এইভাবে লেখা দরকার। তো দেখা যাচ্ছে কিছু ফতোয়া ওই সময় আবার বাদ পড়ে। আরো আ অধিকতর তাহকিকের জন্য। তো ওইভাবে এই ফতোয়াটা আবার পুনরায় সম্পাদিত হয়। পুনরায় সম্পাদিত হওয়ার পর এটা মাসিক আল কাউসারের মতো এই প্যাটার্নে আবার কম্পোজ করা হয়। কম্পোজ করার পর আবার একজন উস্তাদ এইখানে যে হাওলাগুলো আছে, অনেক সময় এটা দারুল ইফতার ছাত্ররাও করে। এখানে যে হাওলাগুলো আছে, এই হাওলাগুলো আবার মুরাজাত করা হয় যে এখানে যেই হাওলাগুলো লেখা হয়েছে আসলেই এটা মূল কিতাবের সাথে পৃষ্ঠা নম্বরের কোনো অমিল আছে কিনা সেটা আবার নিরীক্ষণ করা হয়। অনেক ক্ষেত্রে অনেকে অভিযোগ করে থাকেন এখানে যেই খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর লেখা থাকে এটা তো পাওয়া যায় না। তো এটা পাওয়া যায় না এর কারণ হলো মার্কাজুদ দাওয়াল ইসলামিয়ার ইফতা বিভাগে যেই নুসখা আছে, যেই লাইব্রেরির নুসখা আছে সেই নুসখা হয়তো আপনার না, ভিন্ন নুসখা। এগুলো তো অনেক ধরনের নুসখা পাওয়া যায়। তো নুসখার ভিন্নতার কারণে হয়তো পৃষ্ঠা এবং খণ্ড নম্বরের মিল হয় না। কিন্তু মার্কাজুদ দাওয়াল ইসলামিয়ার যেই খণ্ডগুলো আছে সেইটার সাথে এটা সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তো এই দেখেন তাহলে আমরা বলতে পারি এইভাবে যখন একটা ফতোয়া প্রকাশিত হয় এবং এত মানুষের এত কঠিন মেহনত যেখানে জড়িত থাকে এবং এই যে উস্তাদরা মিলে বসলেন, বসার পর যেই সম্পাদনা হলো, এটা চূড়ান্ত ধাপে যখন আবার মাসিক আল কাউসারের পাতায় স্থান পাবে, তখন কিন্তু এটা অনেক ক্ষেত্রেই মুদির সাহেব হুজুর, মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বরাকাতুহুম উনাদের সামনে দিয়ে কিন্তু এটা প্রকাশিত হয়। তো এত কিছুর পরে যখন একটা ফতোয়া আমাদের সামনে আসছে, এটা আমরা মনে করতে পারি এটা বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। মাসিক আল কাউসারের যে ফতোয়াগুলো এটা আমাদের জন্য মুফতিদের জন্য অনেক বড় নিয়ামত, আমরা এটা একেবারে বুক ফুলিয়ে বলতে পারি। এটা আমাদের অনেক বড় একটা সম্পদ, এটা আমাদের জন্য অনেক বড় একটা জখিরা, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আল্লাহ তাআলা এই সম্পদকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ এই সম্পদকে আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। এইটা এটা যেকোনো একটা খেলতামাশার বস্তু না। বাকি একটা বিষয় বলি, ইফতা বিভাগ এই যে মাসাইল এটা তাহকিক কিন্তু থেমে থাকা জিনিস না। দেখা যাচ্ছে একটা জাদিদ মাসালার এখন একরকম তাহকিক আসলো। এরা ২ বছর পরে তাহকিক ভিন্ন হতে পারে। মাসিক আল কাউসারের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেনি, বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে ফিকহের কিতাবের মধ্যেই মুফতাবিহি কওল আছে। তো দেখা যাচ্ছে একসময় উস্তাদের কাছে একটা মাসআলাকে যথাযথ প্রক্রিয়ায় একটাকে বেশি রাজেহ মনে হয়েছে। ৫ বছর পরে আরেকটাকে বেশি রাজেহ মনে হয়েছে। এটা ঘটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আমাদের ইমামদের যে জিন্দেগি, সেই জিন্দেগি যদি আমরা দেখি, আমাদের ইমামদের জিন্দেগি কিন্তু পুরা জীবনে উনি একটাই কথা বলেছেন, বিষয়টা কিন্তু এমন পাওয়া যাবে না। তো এটা আমরা আমাদের ইমামদের ক্ষেত্রে অনেক হালকাভাবে এবং সহনীয় এবং সাধারণভাবে নিই। তো বর্তমানে কেন আমরা এগুলো সাধারণভাবে নিই না? একটা ইফতা বিভাগের সাথে আরেকটা ইফতা বিভাগের একটা ইখতিলাফ থাকতে পারে। এটাও কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। আমরা ইমামদের ইখতিলাফকে সাধারণভাবে নিলেও, মুহাদ্দিসিন এবং যারা ফুকাহা ইকরামের ইখতিলাফকে আমরা সাধারণভাবে নিলেও, বর্তমান সময়ের ইফতা বিভাগগুলো যে ইখতিলাফ সেটা আমরা এত কঠিনভাবে কেন নিব? আমরা সাধারণভাবে কেন নিতে জানি না আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইখতিলাফ এই ফুরুই মাসালার ইখতিলাফ এটা তো আমাদের জন্য নিয়ামত।
আল্লাহ তাআলা চেয়েছেন এইজন্য তো পুরো এই মাসালার মধ্যে ইখতিলাফ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যে আসলে এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। দেখা যাচ্ছে মাসিক আল কাউসারের অনেক ফতোয়া বিভিন্ন ইফতা বিভাগের সাথে মেলে না। তো একটা মিলে না এর অর্থ এটা না যে এটার কোনো রেফারেন্স, এটার কোনো হাওলা বা এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। বরং মাসিক আল কাউসার এটা আপন মহিমায় সেটা সগৌরবে সেটা ইনশাআল্লাহ আমাদের সকলের মাঝে উজ্জীবিত থাকবে এবং যারা এখানে অনেক বেশি এই হাকিকত জানে, বুঝে তাদের কাছে এটার মূল্য কখনোই নিঃশেষ হওয়ার মতো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত এর কদর করার তৌফিক দান করেন।